বর্তমান প্রজন্মই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে পারবে, দৃঢ় আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আগামীকাল পটুয়াখালী ও বরগুনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্তদের বাড়ি হস্তান্তর এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে চীন। প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নেও সহযোগিতা করবে তারা, মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশনই যথেষ্ট, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। জর্ডানে আকস্মিক বন্যায় অন্তত 20 জনের প্রাণহানি, যাদের অধিকাংশই স্কুল শিক্ষার্থী। এবং চট্টগ্রামে 3 ম্যাচ সিরিজের শেষ একদিনের ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য 287 রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। আসসালামু আলাইকুম। বিটিভি ওয়ার্ল্ডের রাত 8টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আর আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শাহানা চৌধুরী এবং আমি হাসানুল করিম। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ধারাবাহিকভাবে দেশ পরিচালনার দায়িত্বে আছে বলেই আজ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, দেশ এগিয়ে যাচ্ছে। সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের যৌথ সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত হওয়ায় মানুষের জীবনমান উন্নত হয়েছে, দেশ প্রতিষ্ঠিত হয়েছে মর্যাদার আসরে। আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতির পিতার স্বপ্ন পূরণে রূপকল্প 2021 এবং 2041 প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য কেমন বাংলাদেশ হবে সে লক্ষ্যেও নেওয়া হয়েছে ডেল্টা প্ল্যান 2100। জনগণের প্রতি আস্থা আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনেও দেশবাসী আওয়ামী লীগকে জয়যুক্ত করে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখবে। জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, আমরা বাংলাদেশকে ইতিমধ্যে আমরা ক্ষুধামুক্ত করতে পেরেছি, দারিদ্র্যমুক্ত ইনশাল্লাহ আমরা করব 2021 সালের মধ্যে। 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। আমরা ডেল্টা প্ল্যান 2100 সেটাও আমরা করে রেখেছি, যেন বাংলাদেশ এই উন্নয়নের গতিধারার যেন অব্যাহত থাকে। আর সেই গতি অব্যাহত থাকবে যদি আওয়ামী লীগ আবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা আসতে পারে, তাহলেই উন্নয়নের গতিধারাটা থাকবে, মানুষ আরও সুন্দর জীবন পাবে। ইনশাল্লাহ জয় আমাদের হবে, কারণ জনগণ আমাদের সাথে আছে। জনগণের শক্তি নিয়েই আমরা ক্ষমতা এসেছি, জনগণের ভোটেই আমরা ক্ষমতা এসেছি। আমার জনগণের উপরে সম্পূর্ণ আস্থা বিশ্বাস আছে যে উন্নয়নের ছোঁয়া আজকে সকলের জীবনে পরিবর্তন এনেছে, তাদের সুন্দর জীবন দিয়েছে। নিশ্চয়ই তারা সেটা ধরে রেখে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার পুনরায় সরকার গঠন করার সুযোগ দেবে, আওয়ামী লীগেরই জয় হবে। বর্তমান প্রজন্মই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, শিশুরাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ। জাতির পিতা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, এই প্রজন্মই তার সেই স্বপ্ন পূরণ করবে। বিস্তারিত জানাচ্ছেন সাখাওয়াত মুন, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার ছবি আঁকা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু 96 ও 97তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের জন্য এই চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতার আয়োজন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে, সেজন্য তাদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্ব দিয়েছে সরকার। আমি মনে করি খেলাধুলা, চিত্রাঙ্কন অথবা সাংস্কৃতিক চর্চা এগুলি আমাদের ছেলে মেয়েদেরকে একটা সুন্দর জীবন গড়ার সুযোগ করে দেয়, জীবনকে সুন্দরভাবে দেখার সুযোগ করে দেয়, তাদের যে মেধা, তাদের যে মনন, সেটা বিকশিত হবারও সুযোগ করে দেয়। সেই লক্ষ্য নিয়ে আমরা এই কাজগুলি করে যাচ্ছি। আমি চাই সকল শিশু আগামী দিনে ভবিষ্যৎ আমাদের, তারা জাতির পিতা সোনার বাংলা গড়ার
যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আমাদের এই সোনার ছেলেমেয়েরাই পূরণ করবে। দেশের অভাবনীয় অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ। এ সময় তিনি তুলে ধরেন আগামীর বাংলাদেশের রূপকল্প ডেল্টা প্ল্যান 2100। আমরা দেশকে 2021 সালের মধ্যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, 2041 সালের মধ্যে বাংলাদেশ যেন উন্নত সমৃদ্ধ দেশ হবে সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আর 2100 সালের মধ্যে বাংলাদেশ যেন সারা বিশ্বে একটা উন্নত দেশ হতে পারে সেই পরিকল্পনা ইতিমধ্যে ডেল্টা প্ল্যান 2100 এটা আমরা গ্রহণ করেছি। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মানে আজকে যে শিশুটি জন্ম নিয়েছে বা জন্ম নেবে বা আজকে যারা শিশু কিশোর তরুণ, তাদের ভবিষ্যৎটা যাতে আরও উন্নত হয়, সমৃদ্ধশালী হয়, সুন্দর হয় এবং তাদের জীবন সার্থক হয়, সেদিকে লক্ষ্য রেখেই দেশকে আমরা উন্নত সমৃদ্ধশালী করে গড়ে তোলার এই পরিকল্পনা হাতে নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিত্রশিল্পী হাশেম খান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। শাখাওয়াত মুন, বাংলাদেশ টেলিভিশন। আগামীকাল পটুয়াখালী ও বরগুনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীর কলাপাড়ায় 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত 130টি পরিবারের মধ্যে বাড়ি হস্তান্তর করবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী বরগুনায় বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। পটুয়াখালী ও বরগুনা জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আরও জানাচ্ছেন সীমা শারমিন। পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য 1000 একর জমি অধিগ্রহণ করা হয়। ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর পুনর্বাসনে পাওয়ার প্লান্টের পশ্চিম দিকে 16 একর জমির উপর স্বপ্নের ঠিকানা নামের একটি প্রকল্পে 130টি পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে 130টি আলাদা বাড়ি। আমাকে জায়গা জমি নিয়েছে, এত সুন্দর একটা আবাসন করে দিয়েছে। আমরা এই সরকারের কাছে আবাসন পেয়ে খুশি হয়েছি। এসব বাড়ি আগামীকাল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই আগমনে এলাকাবাসীর মাঝে বইছে উৎসবের আমেজ, চলছে ব্যাপক প্রস্তুতি। আমাদের পটুয়াখালী জেলার আপামর জনসাধারণ, আমাদের পটুয়াখালী জেলার সংশ্লিষ্ট দপ্তর সংস্থা সহ সবাই আমরা প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই দক্ষিণাঞ্চলে আসা মানে আমাদের জন্য একটা শুভ সংবাদ। তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশে ক্ষতিগ্রস্ত যারা কৃষক ছিল তাদের জন্য আধুনিকভাবে নির্মিত ফ্ল্যাট তৈরি করে দিচ্ছে। জননেত্রী শেখ হাসিনা আমাদের দক্ষিণাঞ্চলে আসতেছেন, এটা আমাদের জন্য খুবই আনন্দের এবং খুবই গর্বের। আমাদের পটুয়াখালীতে একটা শ্বাস রব পড়ে গেছে, এটা আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এই এলাকার মানুষ তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আমরা তাকে বরণ করার অপেক্ষায় আছি। এরপর প্রধানমন্ত্রী যাবেন বরগুনায়। সেখানে তিনি তালতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, বরগুনা সদরে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল ও বরগুনা জেলা গ্রন্থাগার সহ 21টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। বিকেলে প্রধানমন্ত্রী তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। জনসভার প্রস্তুতি উপলক্ষে তালতলী উপজেলা আওয়ামী লীগ ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আমরা আশা করছি যে তার মাধ্যমে আমাদের দেশ আরো এগোবে এবং আমাদের এলাকাও এর থেকে অনেক উন্নতি লাভ করবে। বেশি চাওয়া থাকবে আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের তালতলী পর্যটন কেন্দ্র, এখানে যে ইকো পার্ক, এটাকে আরো উন্নয়ন চাবো। শুধু তালতলী আমতলী না, এটা কলাপাড়া, এটা পাথরঘাটা থেকে এই দক্ষিণাঞ্চলের পুরাপুরি প্রভাব পড়বে তার আগমনে। প্রধানমন্ত্রীর পটুয়াখালী ও বরগুনা সফরকে সাফল্যমণ্ডিত করতে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ যাবতীয় প্রস্তুতি। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের জন্য গড়ে তোলা হয়েছে স্বপ্নের ঠিকানা নামক একটি পুনর্বাসন প্রকল্প। ক্ষতিগ্রস্ত 130টি পরিবারের জন্য এখানে রয়েছে একটি করে 3 রুমের একতলা টিন শেড বাড়ি। কমিউনিটি সুবিধা সম্বলিত এই প্রকল্পে থাকছে স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ থেকে শুরু করে গবাদি পশু লালন পালনের ব্যবস্থাও। মোহাম্মদ মনিরুজ্জামান খানের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্বে। সঙ্গে ছিলেন পটুয়াখালী প্রতিনিধি কাজী ইকবাল।
1000 একর জমির উপর গড়ে ওঠা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণের ফলে বসতভিটা ও জমি হারিয়েছে 130টি পরিবার, যাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ কেন্দ্রের পশ্চিম পাশেই 16 একর জমির উপর নির্মাণ করা হয়েছে আধুনিক সুবিধা সম্মিলিত 130টি ঘর, যার নাম স্বপ্নের ঠিকানা। ফ্ল্যাটটা এখানে করা হয়েছে 1200 স্কোয়ার ফিট এবং 1000 স্কোয়ার ফিটের, মানে যাদের 20 ডেসিমেলের উপরে জমি অধিগ্রহণ করা হয়েছে তারা 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাচ্ছে, আর যাদের এর কম তারা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাচ্ছে। পুনর্বাসন প্রকল্পে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, নিরাপদ পানি ও স্বাস্থ্য কেন্দ্র সহ সকল কমিউনিটি সুবিধা। এখানে আমরা একটা কমিউনিটি করে দিচ্ছি, এখানে স্কুল আছে, যেটা আমরা চেষ্টা করতেছি ভোকেশনাল ইনস্টিটিউট হিসেবে এটা এস্টাবলিশ করার জন্য। তাহলে এখান থেকেই কারিগরি শিক্ষা নিয়ে যাতে এই প্লান্টের কাজেই তারা নিয়োগ হতে পারে। সো ওভারঅল এই এলাকার যে লোকজন আছে তাদের একটা উন্নতি হবে। এতে সামনে বাসায় একটু জায়গাও আমরা স্পেস দিচ্ছি যাতে তারা গরু, ছাগল, গবাদি পশু লালন পালন করতে পারে, এবং প্রতি 4টা বিল্ডিংয়ের জন্য একটা করে ডিপ টিউবওয়েল আমরা করে দিছি যাতে পানির পর্যাপ্ত ব্যবস্থা এখানে থাকে। স্বপ্নের ঠিকানার আনন্দে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশাপাশি এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে উৎসবের আমেজ। যারই রিসেটেলমেন্টে ঘর আসলে ঘর বাজে, এত সুন্দর একটা ঘর দেবো আমরা কিন্তু এইটা সন্দেহ ছিল। আমি চেয়ারম্যান, আমার বসত বাড়িটা কিন্তু এত সুন্দর না। সরকার আমাদেরকে যে বাড়ি উপহার স্বরূপ দিল তাতে আমরা যথেষ্ট সন্তুষ্ট। অপেক্ষার প্রহর শেষ। কয়েক ঘন্টার ব্যবধানে এই স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আর এ যাত্রার সূচনা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে, যিনি এখন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আশ্রয়হীনদের আশ্রয়স্থল, মাদার অফ হিউম্যানিটি। পটুয়াখালী থেকে ফিরে মোহাম্মদ মনিরুজ্জামান খান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন 2019 সালের মধ্যে উত্তরা 3য় ফেজ থেকে আগারগাঁও পর্যন্ত এবং 2020 সালের মধ্যে আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মেট্রো রেল নির্মাণ কাজ শেষ হবে। মন্ত্রী আজ উত্তরায় মেট্রো রেল নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে একথা বলেন। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন সহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই প্রকল্পের 2 ফেজে কাজটা শেষ হবে। ফার্স্ট ফেজ উত্তরা 3rd ফেজ থেকে আগারগাঁও, সেকেন্ড ফেজ হচ্ছে আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক, ইনশাল্লাহ মেট্রো রেল এমআরটি লাইন 6 এর শুভ উদ্বোধন হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমসাময়িক রাজনীতি বিষয়ে সাংবাদিকদের বলেন, বহিষ্কৃত সংস্কারবাদীদের দলে ফিরিয়ে এনে বিএনপি প্রমাণ করেছে তারা কতটা দেউলিয়া। ঐক্যফ্রন্ট ঘোষিত 7 দফার 1 দফাও সরকার মানবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশনই যথেষ্ট। আন্দোলনে যারা বিজয়ী হতে পারে না, নির্বাচনেও তারা বিজয়ী হতে পারে না। নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। অন্যান্য গণতান্ত্রিক দেশে ইনকামবেন্সি যেভাবে ক্ষমতায় থাকে, রুটিন ওয়ার্ক করবে, সেভাবেই থাকবে, কিন্তু মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে চীন। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ঢাকায় সফররত চীনের স্টেট কাউন্সিলর ও জননিরাপত্তা মন্ত্রী ঝাও কেজির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই কথা জানান। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং সুরক্ষা ও সেবা বিভাগের সচিব ফরিদুদ্দিন আহমেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারি সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়ার আশ্বাস দেয় চীন। বৈঠকে প্ল্যান অফ অ্যাকশন অন ল এনফোর্সমেন্ট ট্রেনিং কোঅপারেশন সহ 3টি চুক্তি স্বাক্ষর হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমনে গোয়েন্দা তথ্য আদান প্রদান, প্রশিক্ষণ, সাইবার অপরাধ ও মানি লন্ডারিং প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ।
জর্ডানে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত ২০ জন। উদ্ধারকর্মীরা বলছেন নিহতদের প্রায় সবাই স্কুল শিক্ষার্থী এবং তারা একটি বাসের ভেতরে আটকা পড়েছিল। ডেড সির কাছে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৩৭ জন ছাত্র ছিল। ডেড সি এলাকায় ভ্রমণ করার সময় প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে তাদের বহনকারী বাসটি ভেসে যায়। জর্ডানের প্রধানমন্ত্রী ওমর রাজ্জাক উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন এবং বাদশাহ আবদুল্লাহ তাঁর বাহরাইন সফর বাতিল করেছেন। সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ কে দিয়েছিল এবং তার মরদেহই বা কোথায় আছে, সৌদি আরবকে এসব তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এ খুনের ঘটনা সম্পর্কে তুরস্ক যতটুকু তথ্য প্রমাণ দিয়েছে তার চেয়ে আরও বেশি তথ্য তাদের হাতে আছে বলেও জানিয়েছেন তিনি। আজ আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সভায় বক্তৃতাকালে এরদোয়ান এসব কথা বলেন। এরদোয়ান বলেন, ইস্তাম্বুলে খাশোগির মরদেহ সরিয়ে ফেলার জন্য সৌদি চররা স্থানীয় যে ব্যক্তির হাতে তা তুলে দেন বলে সৌদি আরবের কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন। তার পরিচয় জানানো দরকার রিয়াদের। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান গিনা হাসপেল জানিয়েছেন, তুরস্ক থেকে ফিরে খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন, তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। এদিকে জামাল খাশোগির ছেলে সালাহ পরিবারসহ সৌদি আরব ছেড়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। চলতি মাসের ২ তারিখে তুরস্কে সৌদি কনসুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক জামাল খাশোগি। ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী স্বেচ্ছায় কারাবরণ করেছেন। আজ দিল্লিতে একটি প্রতিবাদ বিক্ষোভে বাধা দেওয়ার অভিযোগে রাহুল গান্ধী সহ বিরোধী অনেক প্রবীণ নেতা স্বেচ্ছায় গ্রেফতার বরণ করেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লিতে সিবিআইয়ের প্রধান কার্যালয়ের সামনে বিশাল এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিরোধী দলগুলো। মিছিলকারীরা সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে লোধি রোড থানায় গিয়ে প্রতীকী গ্রেপ্তার বরণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ প্রবীণ নেতারা। ফিরছি দেশের খবরে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী 10 বছরের মধ্যে দেশে কোনো দারিদ্রতা থাকবে না, সে লক্ষ্যেই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আজ সিলেটে 14তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং মণিপুরী তাঁতি শিল্প ও জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আবারও আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটকে বিজয়ী করতে হবে। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আসন্ন নির্বাচনেও জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেছে নেবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, সরকারের যুগোপযোগী বিভিন্ন সিদ্ধান্তের কারণে আইসিটি খাতে দেশ আজ আমদানি নির্ভরতা থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। তিনি আজ বিদ্যুৎ ভবনে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার 3য় বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন। ময়মনসিংহ বিভাগ সমিতির সভাপতি মহাবিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশিস বসু, দুর্নীতি দমন কমিশনের সচিব ডক্টর মোহাম্মদ শামসুল আরেফিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোস্তফা জব্বার বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। এরই ধারাবাহিকতায় আইসিটি খাত সহ বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি AKM রহমতুল্লাহ। আজ রাজধানীর উত্তর বাড্ডা বাইতুল মুকাদ্দাস কুয়েতি মসজিদে ঢাকা মহানগর উত্তর 21 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে তিনি এ আহ্বান জানান। এ সময় 21 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে AKM রহমতুল্লাহ ঢাকা মহানগর উত্তর 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে পূর্ব রামপুরায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন। শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য জনগণকে অবহিত করতে আজ আওয়ামী লীগের উদ্যোগে মোহাম্মদপুর এলাকায় প্রচারপত্র বিতরণ, গণসংযোগ ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ জনে জনে ঐক্য না করে জনগণের সাথে ঐক্য করেছে।
অন্যদিকে জাতীয় ঐক্যের নামে বিএনপির ভেতর আন্তঃকোন্দল শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে র্যালিটি মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সহ নানা খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়ে উঠছে শিশুরা। প্রাথমিক বিদ্যালয়গুলোতেও নিয়মিত চলছে অনুশীলন, ফলে শিক্ষার্থীর উপস্থিতি যেমন বেড়েছে তেমনি কমেছে ঝরে পড়ার হার। ঝিনাইদহ জেলা সংবাদ প্রতিনিধি পিন্টু লাল দত্তের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের প্রাথমিক বিদ্যালয়গুলোতে খেলাধুলার কল্যাণে পড়াশোনায় মনোযোগ বেড়েছে শিক্ষার্থীদের। জেলার 939টি প্রাথমিক বিদ্যালয়ে সরকার নির্ধারিত একটি দিন খেলাধুলার জন্য রাখা হয়েছে। তবে বেশ কিছু বিদ্যালয়ে প্রতিদিনই খেলাধুলার অনুশীলন চলে। ক্রীড়া শিক্ষকরা আগ্রহের সাথে শিক্ষার্থীদের অনুশীলন করান। শিক্ষার্থীরাও এসব অনুশীলনে আগ্রহের সাথে অংশগ্রহণ করে, ফলে বিদ্যালয়গুলোতে বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি। বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে আমাদের এলাকায় ছেলেমেয়েদের মাঝে বিপুল সারা ফুটবলের প্রতি অনুরাগ দেখা দিয়েছে। সেই সাথে আমাদের এলাকার অভিভাবকদের আরও সারা আছে এবং এরা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে। আমাদের এখানে ছেলেপেলের উপস্থিতি অনেক আছে, তারপরেও যেহেতু আশেপাশে অনেক কিন্ডারগার্টেন স্কুল আছে যেখানে যায়, আমাদের যেহেতু এখানে আমরা খেলাধুলার ব্যবস্থা রাখি ছোটো বাচ্চাদের এখানে আকর্ষণীয় করার জন্য আমরা এখানে তাদেরকে বিভিন্ন রকম খেলার ব্যবস্থা করি। প্রতিদিন টিফিনের বিরতিতে ও ছুটির পরে ফুটবল, মোরগ লড়াই, দড়িলাফ সহ বিভিন্ন খেলার অনুশীলন চলে। পড়াশোনার সাথে আনন্দ যোগ হওয়ায় জেলার শিক্ষার্থী ঝরে পড়ার হার কমে এসেছে। লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ে খেলার সুযোগ পেয়ে প্রতিদিনই স্কুলে আসছে শিশু শিক্ষার্থীরা। আমরা প্রতিদিন স্কুলে আসি, স্কুলে এসে আমরা পড়াশোনা করি, খেলাধুলা করি। আমাদের ম্যাডামরা স্কুলে খেলাধুলা করায়, সেই জন্য খুব ভালো লাগে। এই জন্য আমি প্রতিদিন নিয়মিত স্কুলে আসি। আমি প্রতিদিন স্কুলে আসি, ম্যাডামরা খেলা করায়, সেই খেলা করতে খুব ভালো লাগে। নিয়মিত ক্লাস করায় পড়াশোনায় ভালো করছে শিক্ষার্থীরা। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন জেলা শিক্ষা কর্মকর্তা। প্রতিটি বিদ্যালয়ে এই খেলাধুলার কার্যক্রম চলছে। এর মাধ্যমে বাচ্চারা দেহমন তাদের সুস্থ থাকতে এবং তারা বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে নিয়মিত এবং তারা পাঠদানে মনোযোগী হচ্ছে। এর মাধ্যমে আমাদের শিক্ষার মান দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে বলে আমি মনে করি। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর। চট্টগ্রামে 3 ম্যাচ সিরিজের শেষ একদিনের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের জন্য 287 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। দর্শক, খেলার সর্বশেষ অবস্থা জানাতে আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। Oh, that's going to be a wide. Now that's very wayward. I can't understand. Maybe the ball slipping out of his fingers because it's wet. There's the dew factor. Try and slow it down, and in the process they're losing the line completely. That's not on. You need to keep peppering away at the batsmen, making them play at each and every delivery and hoping that something will come out of that. Giving an extra ball, an extra run. Already 8 runs in this over. And that's how it's going to stay after 22. এর আগে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ। জিম্বাবুয়ে নির্ধারিত 50 ওভারে 5 উইকেটে সংগ্রহ করে 286 রান। দলের পক্ষে ব্রেন্ডন টেইলর 75 এবং শন উইলিয়ামস অপরাজিত 129 রান সংগ্রহ করেন। প্রথম ও দ্বিতীয় ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। রাত 8টার সংবাদ শেষ করছি। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বর্তমান প্রজন্মই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে পারবে, দৃঢ় আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
আগামীকাল পটুয়াখালী ও বরগুনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের বাড়ি হস্তান্তর এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে চীন। প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নেও সহযোগিতা করবে তারা, মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশনই যথেষ্ট, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। জর্ডানে আকস্মিক বন্যায় অন্তত 20 জনের প্রাণহানি, যাদের অধিকাংশই স্কুল শিক্ষার্থী। এবং চট্টগ্রামে 3 ম্যাচ সিরিজের শেষ একদিনের ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য 287 রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে রাত 10টার ইংরেজি সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ। খোদা হাফেজ।